প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। করোনাকালীন এই সময়ে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আমরা তোমাদের যতটুকু পারি এই অনলাইন ক্লাসের মাধ্যমে দিক নির্দেশনা সহ পড়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তোমরা গুরুত্বের সাথে এই ক্লাসগুলো নেবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস শুরু করতে চাই। শুরুতেই তোমাদেরকে স্বাগতম। তোমরা দীর্ঘ 10টি বৎসর স্কুল জীবন পার করে এই স্বল্প সময়ের কলেজ জীবনের পড়ালেখায় এসেছ। ইতিমধ্যে তোমাদের সময়ের হিসাব শুরু হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সিলেবাস শেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষা যথারীতি আরম্ভ হবে। সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আজকে যেহেতু ইতিপূর্বে এই বিষয়গুলো অনেক আলোচনা করেছি, আজকে সরাসরি পড়ায় চলে যাব। অনেক পড়া, এই মাত্র 1 ঘন্টার সময়ের মধ্যে একটি অনলাইন ক্লাস সম্পন্ন করা আসলেই দুঃসাধ্য ব্যাপার। তোমাদের আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি, যদিও আমার পরিচয় ইতিমধ্যে তোমরা জানো, তারপরেও আবার একটু সামান্য বলে নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মুজাহারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ এবং একই সাথে আইসিটি পড়িয়ে থাকি আমি লক্ষ্মীপুর সরকারি কলেজ। আজকের ক্লাসটি পর্যাবৃত্ত গতির উপরে যেহেতু শুরু করেছি, আমি ইতিপূর্বে একটি ক্লাস কিছু অংশ নিয়েছি। আজকে এই ক্লাসই পড়াবো তোমাদেরকে। বইয়ের বিষয়েও তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি, তারপরে ওই ক্লাসে যারা যোগ দাওনি, যারা যোগ দিতে পারোনি, আজকে তারা এই বইগুলো লিখে নিতে পারো। পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, প্রফেসর ATM শামসুর রহমান সেলু, লেকচার পাবলিকেশন লিমিটেড, এই বইটি আমরা পড়িয়ে থাকি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে। বইটি অত্যন্ত ভালো। আরেকটি বই আছে পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য, ডক্টর M আলী আসগর স্যারের এই বইটি তোমরা কাজল ব্রাদার্স লিমিটেড। আরো যদি বই কিনতে চাও তাহলে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ডক্টর রবিউল ইসলাম অক্ষরপত্র প্রকাশনীর এই বইটিও যথেষ্ট ভালো একটি বই। এই স্লাইডে খুব একটি সময় নেব না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রোল কল। এই রোল কলটা অনলাইনে আসলে হয় না। আসলে রোল কলটা হয় না। রোল কলটার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আমি পুরোপুরি ফলো করে থাকি। এই যে তোমরা কমেন্ট বক্সে যে রোল নাম্বারগুলো দেবে, এই রোল নাম্বারগুলো ক্লাস শুরু থেকে 40 মিনিটের মধ্যেই যদি আমি সংগ্রহ করি তাহলে সেটি হচ্ছে রোল কল। এবং এই রোল নাম্বারগুলো যেমন একটি স্যার ক্লাসে একটি খাতা নিয়ে যায়, ওই অবস্থায় যদি আমি দিতে পারি ওই খাতার মতো করে, তবেই সেটা রোল কল। কমেন্ট বক্সে থেকে গেল রোল নাম্বারগুলো প্রতিষ্ঠান বা
স্যাররা দেখলেন না, তাহলে সেটা রোল কল হলো না। আমি এই যে রোল নম্বরগুলো প্রথম থেকে 40 মিনিটের মধ্যেই অনলাইন থেকে উঠিয়ে নেব রোল নম্বরগুলো, এবং সেগুলো সুন্দর করে সাজিয়ে আবার ক্লাস শেষে তোমাদের এইখানেই দিয়ে দেব যে কারা কারা আজকে ক্লাসে উপস্থিত ছিলে। এই রোল কলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোল কল ছাত্রছাত্রীদের উপস্থিতি প্রতি গুরুত্ব সৃষ্টি করে। অর্থাৎ ছাত্র আরো একটা বিষয় আছে, বোর্ডের যখন চূড়ান্ত পরীক্ষা হয় তখন 75% উপস্থিতি না থাকলে ফর্ম ফিল আপ করা যায় না, সেক্ষেত্রে একটা গুরুত্ব বহন করে। তোমরা কমেন্ট বক্সে যথারীতি রোল নাম্বার গুলো দিয়ে দাও, কমেন্ট বক্সে সকল রোল নাম্বার গুলো দিয়ে দাও। তোমরা যারা এখন ক্লাসে আছো তোমরা কমেন্টে রোল নাম্বার গুলো সবাই দিয়ে দাও। তারপর গত ক্লাসে সমাকলনের সূত্র পর্যন্ত আমরা পড়িয়েছি, আমি পড়িয়েছি তোমাদেরকে। অর্থাৎ এই পর্যন্ত এসে ক্লাসটি শেষ করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই পর্যন্ত এসে ক্লাসটি শেষ করেছিলাম। আজকে এরপর থেকেই ক্লাস শুরু করব। এরপরে কি বিষয়টি আছে একটু দেখে নেই। এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ। তোমরা কমেন্টে সবাই রোল নম্বর গুলো দিয়ে দাও, কমেন্ট থেকে আমি রোল নাম্বার গুলো গ্রহণ করব। আর তোমরা সবাই ক্লাসে যোগ দাও যথারীতি। ক্লাসে যারা এখনো যোগ দাওনি তারা ক্লাসে যোগ দাও এবং কমেন্ট বক্সে রোল নাম্বার গুলো দাও উপস্থিতির জন্য। সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসে যোগ দিয়েছ তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি। সেই সাথে স্নেহ রাখছি, তোমরা ক্লাসে যথারীতি এসে যোগ দিয়েছ এবং রোল নাম্বার গুলো দিচ্ছ। আর যারা এখনো ক্লাসে যোগ দাওনি তারা দ্রুত ক্লাসে যোগ দিয়ে, আমি কিন্তু রোল নাম্বার এই 40-এর মধ্যে এখান থেকে এক ক্লিকের মাধ্যমে নিয়ে নেব, তাই খুব দ্রুত রোল নাম্বার গুলো দিয়ে দাও। আজকের আমাদের পড়ার বিষয়টি হচ্ছে সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ, অন্তর্কলন সমীকরণ। এই যে সূত্রগুলো গতদিন পড়িয়েছি সেই সূত্রগুলোর ব্যবহার করে আমরা ব্যবকলনীয় সমীকরণ বের করব। ব্যবকলনীয় সমীকরণ বের করব। তোমরা কমেন্ট বক্সে রোল নম্বর গুলো দিয়ে ক্লাসে যোগ দাও যারা এখনো ক্লাসে যোগ দাওনি। তাহলে সরল সন্ধিত গতির সংজ্ঞা থেকে আমরা জানি বলের মান সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এটা আমরা সরল সন্ধিত গতির যে সংজ্ঞাটা পড়েছি সেখান থেকে আমরা এই কথাটি জানি। কি জানি? বলের মান সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। বল আমরা এফ দ্বারা প্রকাশ করি, সরণ এস দ্বারা। এখানে আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা গতি নির্ণয় করব তাই এক্স দিয়ে প্রকাশ করব। অর্থাৎ সরণটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব আর বলটাকে প্রকাশ করব কি দ্বারা? এফ দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে সরল সন্ধিত গতির সংজ্ঞা থেকে আমরা কি জানি? এফ সমানুপাতিক এক্স, অর্থাৎ এই বিষয়টা জানি। মাইনাস বিপরীতমুখী যেহেতু আছে তাহলে সামনে একটি মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। এটা আমরা প্রথম দিন যখন সরল সন্ধিত গতির সংজ্ঞা শিখলাম সেখানে কিন্তু আমরা এই বিষয়টা জেনে এসেছি। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা পাই এফ সমানুপাতিক মাইনাস এক্স, এই বিষয়টি আমরা পাই।
তারপর পরের স্লাইডে যাই। এই বা দিয়ে সমানুপাতিক চিহ্নটাকে আমরা কি করতে পারি? সমানুপাতিক এই চিহ্নটাকে আমরা সমান দিতে পারি এবং একটি ধ্রুবক সংখ্যা কে নিয়ে আসতে পারি। এই কে বল ধ্রুবক বলে। অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমি এই লাইন থেকে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন লিখতে পারি। তাহলে এখানে কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় বল ধ্রুবক বলা হয়। তোমরা সবাই রোল নাম্বার দিয়ে উপস্থিতি নিশ্চিত করো। যারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছ, 40-এর পরে আর কোনো রোল নাম্বার গ্রহণ করা হবে না। 40-এর মধ্যে যে রোল নাম্বার গুলো আসবে সেগুলোই আমরা গ্রহণ করব। আমি এখান থেকে নিয়ে নেব। পরের স্লাইডে গিয়ে দেখি কি আছে। বা আবার বা ব্যবহার করে আমরা এফ এর মানটা এফ ইকুয়াল টু এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, সেখান থেকে এফ ইকুয়াল টু এম এ বসিয়ে দিলাম। অর্থাৎ এম এ সমান মাইনাস কে এক্স। তারপরের লাইনে আমরা এটাকে লিখতে পারি ডিবি বাই ডিটি, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে এ সমান ডিবি বাই ডিটি। এই দেখো, এই ডান দিক দিয়ে নোট করে দেওয়া হয়েছে এ সমান ডিবি বাই ডিটি, অর্থাৎ এই ত্বরণের সংজ্ঞা থেকে এই জিনিসটা কিন্তু আমরা জানি। অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এ সমান ডিবি বাই ডিটি আমরা এখানে বসাতে পারি। এম সমান ডিবি বাই ডিটি সমান মাইনাস কে এক্স, যেটা আগের লাইনে ছিল, কে এক্স বসালাম। তারপরে লাইনটাতে আমরা আবার বি, এই বি এর পরিবর্তে বসাতে পারি বি সমান সরণের হারকে বেগ বলে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ সরণের হারকে বেগ বলা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতেছো কিনা তাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তোমরা একটু দেরিতে ক্লাসে যোগ দিচ্ছ। আমি যথাসময়ে ক্লাস শুরু করি, তো আমার ক্লাসটা যথাসময়ে এসে যোগ দিতে হবে। এই দেরিতে এসে যোগ দিলে হবে না। আচ্ছা, যে বিষয়টা পড়াবো একে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে এখনই তোমাদের মুখস্থ হয়ে যায়, লেখার উপযুক্ত হয়ে যাও। তাহলে বেগের এই যে বেগটা, এই বেগটার পরিবর্তে আমরা ডিএক্স বাই ডিটি বসাইতে পারি। ডি বাই ডিটিটা আলাদা হয়ে গেল, যেহেতু শুধু বি এর মানটা এখানে বসিয়েছি। পরের লাইনে আমরা দেখি কি আছে। পরের লাইনে এই দেখো কি হলো, এটা দিয়ে এই ভিতরে অন্তর্কলন করলাম, অর্থাৎ ভিতরে এটা গুণ করে দিলাম। এই ডি এর সাথে গুণ হয়ে ডি স্কয়ার হলো এবং সাথে এক্স আছে। আর এখানে ডিটি ডাবল থাকায় ডিটি হোল স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার হলো। পরের লাইনে গিয়ে দেখি কি হয়। পরের লাইনে দেখা যাচ্ছে যে আমাদের যে ওইদিকে যে এমটা ছিল, দেখো আবার ভালো করে খেয়াল করে, এই যে এমটা ছিল, এই এমটাকে আমার এই কলমের দিকে খেয়াল করবা। এই যে এটাকে কার্সর বলা হয়, এটা কলম, এই কার্সরের দিকে খেয়াল করবা। এই এমটা গুণন হিসাবে আছে, এইদিকে গিয়া বাঘ হিসাবে সেটি বসবে। অর্থাৎ এই পরের পাতায় গিয়ে দেখতেছি যে ওই এমটা গিয়া কে বাই এম, অর্থাৎ কে বাই ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার সমান কি হলো? সমান কে বাই এম ইন্টু এক্সটা তো ছিলই, সে এক্সটা আছে। এবার আমরা পরের লাইনে দেখি। পরের লাইনে দেখা যাচ্ছে যে এই ডান দিকের এই পুরো অংশটুকু বাম দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। কে বাই এম এক্স সমান 0 হলো, 0 থাকলো। তারপরের লাইনে গিয়ে আমরা এখানে চমৎকার একটা বিষয় এখানে, অর্থাৎ কে বাই এম সমান ওমেগা স্কয়ার, এই যে মানটা আমরা জানি, এই মানটা বসিয়ে দিতে পারি এখানে। এটা ধরলাম কে বাই এম সমান ওমেগা স্কয়ার। ওমেগা কিন্তু কৌণিক বেগ,
এই ওমেগা স্কয়ার এক্স সমান 0 হলো। তাহলে এখন যে সমীকরণটা দেখা যাচ্ছে, অর্থাৎ ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0, এই যে সমীকরণের যে ফর্মটা দেখা যাচ্ছে, এই ফর্মটা ইহাই সরল সঞ্চিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ বলা হয়। অর্থাৎ এই সমীকরণটাকেই ব্যবকলনীয় সমীকরণ বলা হয়। তাহলে তোমাকে যখন লিখতে বলবে যে সরল সঞ্চিত গতির ব্যবকলনীয় সমীকরণটা লিখো, তোমাদেরকে লিখতে হবে যে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, এই কথাটা কিন্তু লিখতে হবে। তোমরা কি বুঝতে পারতেছ? মাঝে মাঝে আমাকে একটু বলবে এই ত্বরণ বিপরীতমুখী কিভাবে, ত্বরণ বিপরীতমুখী কিভাবে। হ্যাঁ, এখন শুনো, এই যে যখন একটা স্প্রিং এর কথা যদি খেয়াল করো, একটা স্প্রিং এর কথা যদি খেয়াল করো, স্প্রিংটাকে টেনে তুমি সামনের দিকে নিতে চাচ্ছ, কিন্তু স্প্রিংটা তার নিজস্ব বল দ্বারা সে আগের অবস্থায় ফিরে যেতে চায়। কথা বুঝতে পারছো? তাহলে ত্বরণটা কোন দিকে কাজ করে? ওই যে স্প্রিং এর তুমি যে দিকে টানতেছো সেই দিকে না কাজ করে তার বিপরীত দিকে কাজ করতেছে। এই জন্য ত্বরণটা হচ্ছে বিপরীতমুখী, ত্বরণটা হচ্ছে বিপরীতমুখী। থ্যাংক ইউ, তুমি সুন্দর একটি প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের উত্তরটা আমি এখনই দিয়ে দিলাম। তারপরে আব্দুল বাতেন, তুমি বেশ ভালো বুঝতে পারছ। তারপরে নিশি, তুমি প্রশ্ন করেছিলে, নিশ্চয়ই তুমি আমার উত্তরটা বুঝতে পেরেছ। তোমরা সবাই আমার সাথেই থাকো, আমি দেখি কে কিভাবে বুঝতে পারতেছো, কি আমি সেটি দেখতেছি। বিপরীত দিকে, এটা কি লিখেছ? মিতুল আলম রোমান, এই যে বিপরীত দিকে হয় বলে তাহলে ত্বরণের সামনে একটি মাইনাস চিহ্ন বসাতে হয়। একটি মাইনাস চিহ্ন এখানে শুরুতেই আমরা ব্যবহার করেছি। এবার আসি, এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাকে বলা হয় সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ। এই সমীকরণের সমাধান প্রয়োজন। এই সমীকরণের কি প্রয়োজন? এই সমীকরণের সমাধান প্রয়োজন, অর্থাৎ সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণের সমাধানটা করতে হবে। অর্থাৎ সমাধান বলতে কি বুঝি আমরা, আসলে সেটা শিওর হইতে হবে। কি বুঝো বলো? এই জি স্যার বলো, জি স্যার। কি রিয়াজ, হ্যাঁ জি স্যার। রাফি বলো, হ্যাঁ রাফি বলো, সমাধান বলতে কি বুঝায়? সমাধান কি? হ্যাঁ দেখি কি লেখো, রাফি বলো সমাধান কি? কিসের সমাধান? সমাধান হলো এই যে সমীকরণটা যেটা দেখলাম আমরা, সেই সমীকরণের মধ্যে কি আছে? সেই সমীকরণের মধ্যে স্যার, আসসালামু আলাইকুম স্যার, ক্লাসে আছি স্যার, হ্যাঁ জি স্যার, ক্লাস করে আমি আসতেছি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে রিয়াজ, সমাধানটা কি? সমাধানটা হলো কোন একটা সমীকরণের মধ্যে যে চলকটা থাকে, সেই চলকের মান বের করে নিয়ে আসা, এক সরল করে নিয়ে আসা, একটি সহজ সরল মান। তাহলে আমরা যে সমীকরণটা এখানে পেলাম, দেখো তোমরা, আমরা যে সমীকরণটা পেলাম, আবার দেখাচ্ছি সেই সমীকরণের মধ্যে এক্স হলো, এই যে এক্স অর্থাৎ সরণের একটি মান বের করে নিয়ে আসব, তাকেই কিন্তু সমাধান বলা হবে এখানে। কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা? তাহলে সমাধান হলো এক্স এর মান বের করে নিয়ে আসা। তা আমরা দেখি এই সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণটি কি ছিল? এই ছিল সমীকরণটি, ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0 ছিল। অর্থাৎ ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, এইটা হচ্ছে এই সমীকরণটা ছিল, ঠিক কিনা? ঠিক আছে রানী আক্তার,
হ্যাঁ, বুঝতে পারছো কিনা? রিয়াজ বুঝতে পারছো কিনা? ফুয়াদ বুঝতে পারছো কিনা? হ্যাঁ বলো। এই যে সরল সন্ধিত গতি সম্পন্ন কণা সমীকরণ, যেটা গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ, সেটা কি সমীকরণ? ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0। এর সমাধান মানে এক্স এর মানটা আমরা বের করে নিয়ে আসবো। এক্সটা সমান কত হয়? বাম দিকে এক্স রাখবো, ডান দিকে বা যা যা থাকবে সবই এক্স এর মান হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা একটি কৌশল অবলম্বন করি। কৌশলটা হলো ডি বাই ডিটিটা আবার আলাদা করে নিয়ে গেলাম, ডি বাই ডিটি আলাদা করে নিয়ে গেলাম, ওমেগা স্কয়ার এক্স রয়ে গেল সমান 0টা রয়ে গেল। তারপরের লাইনে আসি। তারপরের লাইনে এসে আমরা দেখো এখানে কি করতে পারি, ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0, এই বিষয়টা কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ এই যে সরণের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। সেই বেগটা আমরা, বেগের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে আমরা এই বেগের মাধ্যমে এটি লিখলাম। এরপরে লাইনে আমরা কি করতে পারি? এরপরে লাইনে ডিএক্স ডিটি ইন্টু ডিবি বাই ডিএক্স, কি কাজটা করলাম? কাজ তেমন কিছুই নয়, এই ডিএক্স উপরে গুণ করেছি আবার নিচেও গুণ করেছি ডিএক্স দ্বারা, কিন্তু এই আলাদা করে দিয়েছি। অর্থাৎ ডিবির নিচে ডিএক্স বসিয়েছি, আবার ডিএক্স এর নিচে ডিটি বসানো হয়েছে। সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স যা ছিল তাই আছে। বাম দিকে ছিল যখন তখন প্লাস ছিল, ডান দিকে যখন আসছে তখন মাইনাস হয়েছে। এবার আসি, এবার আমরা আসি এই তোমার এই যে এই প্রথম অংশ ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটিটা সমান ভি বসাতে পারি, ডিএক্স বাই ডিটি সমান ভি বসাতে পারি, কারণ সরণের হারকে বেগ বলে। আর ডিবি বাই ডিএক্স এটা যা ছিল তাই রয়ে গেল, এটা যা ছিল তাই রয়ে গেল। আচ্ছা, এবার এই তোমরা যারা যারা ক্লাসে আমার সাথে আছো তারা একটু মাঝে মাঝে মন্তব্য করবে আর রোল নাম্বার গুলা সব দিয়ে দিবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসে আমার সাথে আছো। এবার আমরা এই ডিএক্সটা দিয়ে ডান দিকে নিয়ে যাই, ডিএক্স অর্থাৎ ডিবি বাই ডিএক্স এর ডিএক্স অংশটুকু ডান দিকে নিয়ে গেলাম। তাহলে বি ডিবি সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স ডিএক্স লাইনটা পেলাম। তারপরের লাইনে আমরা সমাকলন করলাম। সমাকলন করার সময় বি ডিবি এটি ছিল চলক, এটি রেখে দিলাম, সমান ওমেগা স্কয়ার ধ্রুবক রাশি, এটা বাম দিকে চলে গেল, আর এই সমাকলন চিহ্নের মধ্যে এক্স ডিএক্স রেখে দিলাম। এবার এটাকে সমাকলন যদি করি তাহলে ওই যে সমাকলনের যে সূত্রগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সমাকলনের যে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছিল সেই সমাকলনের সূত্রগুলো খেয়াল করে দেখো। এই বি ডিবি কে যদি আমরা সমাকলন করি তাহলে বি স্কয়ার বাই 2 হয়। কেমনে হয়? এই যে বি এর পাওয়ার 1 ছিল, 1 যোগ 1 সমান 2 হয়, আবার সেই পাওয়ারটা দিয়ে ভাগ করে দিয়েছি 2, এই যে নিচে বসিয়েছি। তাহলে 1 প্লাস 1 সমান 2 স্কয়ার হয়েছে বি স্কয়ার, আবার সেই পাওয়ারটা দিয়ে নিচে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার বাই 2। এটাও একইভাবে হয়েছে এক্স স্কয়ার বাই 2 প্লাস সি। আচ্ছা, এখন এই সিটা কি? এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এই সিটার মানটা আমাদের এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। দেখো কি কৌশলে মানটা বের করে নিয়ে আসি। এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় বি সমান 0 হলে, অর্থাৎ বেগকে যদি আমরা 0 ধরি তাহলে এক্স সমান এ হবে, সর্বোচ্চ বিস্তার হবে। অর্থাৎ যখন বেগ 0 ছিল তখন বিস্তারটা ছিল সর্বোচ্চ, অর্থাৎ এ পরিমাণ বিস্তার ছিল এক্স এর মান। তাহলে সেখানে যদি এই মানটা বি সমান 0 বসিয়ে দেই, এক্স সমান এ বসিয়ে দেই, তাহলে বাম দিকে
আমরা শূন্য পাই, আর ডান দিকে মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2 প্লাস সি এই জিনিসটা পাই। এখন এখান থেকে আমরা সি এর মান পাই হলো সি সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2, এই মানটা এই জায়গা থেকে পাওয়া যায়। আচ্ছা, এই যে সি এর মানটা পেলাম, এই সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে বি স্কোয়ার বাই 2 সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2, এই অংশটি আমরা এখান থেকে পেতে পারি। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো তোমরা একেবারেই সাড়া দিচ্ছ না, তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, এ বিষয়ে তো কিছুই বলো না। তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না সে বিষয়ে তোমরা কোনো মন্তব্য লিখছো না, এবং রোল নাম্বার গুলা সবাই কিন্তু দাওনি এখন পর্যন্ত। আচ্ছা দেখো, এবার আমরা এখানে এই বি স্কোয়ার বাই 2 যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা যদি আমরা সরল করি, নিচ থেকে যদি 2 বাদ দেই তাহলে পাই বি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার পাই। অর্থাৎ সবার নিচে 2 ছিল, 2টা বাদ দিয়ে দিয়েছি, তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এটা পেয়েছি, এখানে পেয়েছি ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার পেয়েছি। পরের পৃষ্ঠাতে আমরা যাই, পরের পৃষ্ঠাতে গিয়ে বি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এটা পেলাম। এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার ডান দিকে যদি কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বাম দিকে থাকে বি স্কোয়ার। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে রেডি থাকবে, যাতে খাতা কলমের মধ্যে এগুলা লিখতে পারো, তোমাদের জন্য সেই সুবিধাটা হবে। আচ্ছা, এবার দেখো, এবার যদি আমরা এই যে শুধু ভি এর মান বের করতে চাই তাহলে ওমেগা সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে বেগের একটা মান কিন্তু এখানে আমরা পেলাম, অর্থাৎ ভি এর মানটা এখানে পেলাম। তাই এখন যদি আমরা ডিবি বাই ডিটি ডিএক্স বাই এই যে বি এর মানটা বসিয়ে দিই ডিএক্স বাই ডিটি, তাহলে কিন্তু এই বি এর মানটা সমান ডিএক্স বাই ডিটি বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে লাইনে আমরা দেখো এই ডিএক্সটা রাখলাম, এই পুরো রুটের নিচে যা আছে সেটা নিচে নিয়ে আসলাম, আর এই ডিটা নিয়ে ডান দিকে নিয়ে গেলাম, ওমেগা ডিটি ডান দিকে রইলো, আর ডান দিকের এই অংশটুকুকে আমরা বাম দিকে নিচে ভাগ হিসাবে গেল, যেহেতু এখানে গুণন ছিল এখানে ভাগ হিসাবে গিয়েছে, আর এখানে যেহেতু ভাগ হিসাবে ছিল ডিটি, তাহলে এই দিকে এসে ডান দিকে এসে গুণ হিসাবে রয়ে গেল। তারপরে লাইনে আমরা এটাকে সমাকলন করব। কি করব? সমাকলন করব। আচ্ছা, সমাকলন করলে কি হয় দেখো, সমাকলন করলে হয় ডিএক্স, এই সমাকলন চিহ্নটা শুধু দুই দিকে বসিয়ে দিব। এই ওমেগাটা ধ্রুবক রাশি ছিল ওমেগা, এই ওমেগাটা বাম দিকে চলে গেল, আর শুধু ডিটিটা রয়ে গেল ডান দিকে, আর বাম দিকে পুরাটার উপরে সমাকলন হবে। এই সূত্রের এটাও একটা সূত্র, বাম দিকে এই সূত্রে যদি সমাকলন করি তাহলে মাইনাস সাইন ইনভার্স 1 এক্স বাই এ হয়। এটা সরাসরি সূত্র বসিয়ে দিলাম, এই সূত্রটা সমাকলন সূত্র থেকে তোমরা জানতে পারবা সেখান থেকে। আর এই ওমেগা টি প্লাস ডেল্টা সমাকলন ধ্রুবক ডেল্টা একটি এসে যুক্ত হবে এখানে। তাহলে এক্স বাই এ এই সাইন ইনভার্স ছিল, সেটাকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে সাইন নিয়ে গেলে শুধু সাইন হয়ে গেল সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই এটাকে ডান দিকে নিয়ে আসলে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা পাওয়া গেল। অর্থাৎ এই যে এক্স এর যে মানটা আমরা পেলাম এইটাই হলো সমাধান। এক্স এর যে মানটা পাওয়া গেল সেটাকে আমরা কি বলবো? সমাধান বলবো, সেটাকে আমরা সমাধান বলবো। তোমরা যারা ক্লাসে যোগ দিয়েছ তোমরা বুঝতেছো কিনা আমাকে সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সাথে সাথে উত্তর দিতে পারবো। তোমরা যারা যারা ক্লাসে আছো তারা সাথে সাথে আমাকে জানাবে কোন বিষয়টা বুঝতেছো কোন বিষয়টা বুঝতেছো না, সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে এক্স এর এইটাই হলো ইহাই সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণের সমাধান পেলাম। ইহাই সরল সন্ধিত গতি সম্পন্ন কণার
ব্যবকলনীয় সমীকরণের সমাধান। আচ্ছা, আমরা এবার আরেকটি বিষয় পড়া শুরু করব, সেটি হচ্ছে যে দেখাও যে কি দেখাও এ যে ব্যবকলনীয় সমীকরণের যে সমাধানটা বের করলাম এটা সততা নিরূপণ করো, এটা সঠিক আছে কিনা এটা দেখাতে বলছে এই প্রশ্নে। অর্থাৎ দেখাও যে x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা সঠিক আছে কিনা। তাহলে আমরা কার্যক্রম শুরু করি। কার্যক্রম শুরুর প্রথমে ওটা লিখলাম x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণের সমাধান ছিল। এই সমাধান থেকে যদি আমরা এখন মূল সমীকরণে পৌঁছাইতে পারি, মূল সমীকরণে যেতে পারি, তাহলে এটা শিওর হয়ে যাবে যে সমীকরণের সমাধানটা সঠিক আছে। কথা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারলে সাড়া দিতে হবে, কমেন্ট বক্সে আমার সাথে তোমাদের একটি কানেকশন থাকতে হবে। অর্থাৎ এই যে সমাধান থেকে যদি আমরা আবার পুনরায় মূল সমীকরণে ফেরত যেতে পারি, তাহলে কি হবে? এই সমীকরণটা যে সঠিক আছে সেটা প্রমাণিত হবে। তাহলে দেখো এই x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এখন আমরা এটাকে অন্তর্কলন করলাম। অন্তর্কলন করলে dx বাই dt হবে, d বাই dt দ্বারা অন্তর্কলন করলাম। আর সাইন কে করলে হয় cos, এটা ধ্রুবক রাশি, তাহলে a cos ওমেগা t প্লাস ডেল্টা, a cos ওমেগা t প্লাস ডেল্টা। আবার যদি ওমেগা t কে প্লাস ডেল্টা কে করি, তাহলে ওমেগা থাকবে শুধু, dt বাই dt চলে যাবে এবং ডেল্টা ধ্রুবক সংখ্যা, ডেল্টা থাকবে না, তাহলে শুধু ওমেগা থাকবে। তাহলে আবার এটা বুঝিয়ে দেই, আবার একটু খেয়াল করো। এই d বাই dt দ্বারা x কে অন্তর্কলন করলে dx বাই dt হয়, আর এই সাইন কে করলে cos হয়, cos থিটা লিখলাম ওমেগা t প্লাস ডেল্টা। আবার এই ভিতরের অংশটুকুকে যদি অন্তর্কলন করো d বাই dt দ্বারা, এই যখন এটার মধ্যে d বাই dt প্রবেশ করলো, সাথে সাথে ওমেগা হয়ে গেল ওমেগা, আর dt বাই dt কাটা গেল, প্লাস ডেল্টা যেহেতু ধ্রুবক সংখ্যা তার মান হলো শূন্য হবে, এই শূন্য আর লিখলাম না এখানে এই বিষয়টি। আচ্ছা, তারপরের লাইনে dx বাই dt ওমেগা a cos, এই ওমেগাটা আমরা সামনে নিয়ে আসলাম। পরের লাইনে এই যে ওমেগাটা ছিল এখানে, ওমেগাটা, এই ওমেগাটা সামনে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমরা দেখব d স্কয়ার x dt স্কয়ার, d স্কয়ার x dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা, ওমেগা t প্লাস ডেল্টা। এটা কিভাবে এসেছে সেটা একটু আবার খেয়াল করো। আমরা পুনরায় আবার d বাই dt দ্বারা অন্তর্কলন করেছি। পুনরায় d বাই dt দ্বারা অন্তর্কলন করার কারণে d স্কয়ার হয়ে গেছে dx আর dt স্কয়ার হয়ে গেছে। আবার cos কে করার ফলে মাইনাস sin থিটা হয়েছে, আর ওমেগা, যেহেতু ওমেগা আরেকটা আসবে এখানে, তাই ওমেগা স্কয়ার হয়ে গিয়েছে আর sin ওমেগা t প্লাস ডেল্টা হয়ে গিয়েছে। এবার আমরা দেখব এই a sin ওমেগা t প্লাস ডেল্টা, এইটুকের মান কিন্তু, অর্থাৎ এই যে এইটুকের এখান থেকে শুরু করে এইটুকের মান কিন্তু x, সেই x টা বসিয়ে দেব। পরের লাইনে দেখো, পরের লাইনে আমরা এই যে x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার কারণে d স্কয়ার x dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x রয়ে গেল। এটা বাম দিকে নিয়ে আসলাম। বাম দিকে নিয়ে আসার সাথে সাথে এই সমীকরণের আমরা পৌঁছায় গেলাম, অর্থাৎ সমাধান থেকে আমরা সমীকরণে পৌঁছায় গেলাম। এতে আমরা কি বুঝছি? যে এই ব্যবকলনীয় সমীকরণের সমাধানটা সঠিক আছে। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন দেখব। এই সৃজনশীল প্রশ্নটা কিভাবে হবে, সৃজনশীল প্রশ্নটা এগুলার উপরে কেমনে হয়, সেই বিষয়টা আমরা একটু খেয়াল করব এই সৃজনশীল প্রশ্নের দিকে। এখন সৃজনশীল প্রশ্নে যাওয়ার আগে সৃজনশীল প্রশ্নটা একটু দেখে আসি। সৃজনশীল প্রশ্ন সবাই একটু ভালো করে খেয়াল করো, একটা সৃজনশীল প্রশ্ন দেখে আসব। হ্যাঁ, একটা সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এই তোমরা একটু আবার ক্লাসে ফেরত আসো।
ক্লাস থেকে চলে যাচ্ছ, যেহেতু খাতা কলম নেই তোমাদের কাছে, ম্যাথমেটিক্যাল বিষয়, এই বিষয়গুলো খাতা কলম নিয়ে বসতে হয়, খাতা কলম নিয়ে বসতে হয়। খাতা কলম না নিয়ে বসলে তোমাদের ক্লাসে আগ্রহ কমে যাবে, আগ্রহ কমে যাবে। আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে এসে একটি সৃজনশীল প্রশ্ন কিভাবে হয়, যেমন দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকে কি আছে? উদ্দীপকে 1 গুণন 10 টু দি পাওয়ার -20 কেজি ভরের কোনো কণা 1 গুণন 10 টু দি পাওয়ার -5 সেকেন্ড পর্যায়কাল নিয়ে সরল সন্দিত স্পন্দনে দুলছে। কণাটিকে সরণের সর্বোচ্চ অবস্থান হতে পর্যবেক্ষণ করা শুরু হলো এবং সাম্য অবস্থানে কণাটির সর্বোচ্চ দ্রুতি 1.0 গুণন 10 টু দি 3 মিটার পার সেকেন্ড পাওয়া গেল। এই হচ্ছে একটি উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের কিছু প্রশ্ন থাকবে। এই উদ্দীপকের ক, খ, গ, ঘ, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 10 নম্বরের প্রশ্ন থাকবে। এই উদ্দীপকের অধীনে যে প্রশ্নগুলো থাকবে সেটিও আমরা একটু দেখে নেই। এই সরল সন্দিত স্পন্দন গতি কি? সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে রাখলে কি হয়? কণাটির কৌণিক কম্পাঙ্কের মান কত? কণাটির সরল সন্দিত স্পন্দন গতির সমীকরণ কেমন হবে? গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। একটা বোর্ডের প্রশ্ন, এই বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। এই বোর্ডের এই প্রশ্ন নিয়ে আমরা এখন এটা সমাধানটা কেমন হবে, এই সমাধানটা নিয়ে আলোচনা করব। তাহলে আবার কি প্রশ্নটা একটু দেখাবো? আবার প্রশ্নটা একটু দেখাই, উদ্দীপকটা দেখাই। উদ্দীপক অর্থাৎ উদ্দীপকটা ছিল এরকম, দেখো সবাই খেয়াল করো। সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আমরা আলোচনা করছি। সৃজনশীল প্রশ্ন কত নিয়ে আলোচনা করছি? 1 নিয়ে। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন 1-এ কি আছে? আবার যারা নতুন যোগ দিয়েছ ক্লাসে ভালো করে খেয়াল করো। এই এম এর মান দেওয়া আছে 1 গুণন 10 টু দি পাওয়ার -20 কেজি। ভরের কোন কণা 1 গুণন 10 টু দি পাওয়ার সেকেন্ড পর্যায়কাল নিয়ে, অর্থাৎ টি, ক্যাপিটাল টি দেওয়া আছে, সরল সন্দিত স্পন্দনে দুলছে। কণাটিকে সরণের সর্বোচ্চ অবস্থান হতে পর্যবেক্ষণ করা শুরু হলো। অর্থাৎ সরণের সর্বোচ্চ যে অবস্থানটা ছিল সেখান থেকে পর্যবেক্ষণ করা শুরু হলো এবং সাম্য অবস্থানে কণাটির সর্বোচ্চ দ্রুতি 1 পয়েন্ট, এই দ্রুতি দেওয়া আছে, বেগও দেওয়া আছে। তাহলে 3টা বিষয় এখানে দেওয়া আছে, একটি হচ্ছে ভর দেওয়া আছে, একটি সময় দেওয়া আছে, একটি বেগ দেওয়া আছে। এই কয়টি বিষয় এখানে দেওয়া আছে। এখন এর অধীনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আবার দেখাচ্ছি। প্রশ্নগুলো হলো এই প্রশ্ন কয়টা সমাধান করতে হবে। তোমরা নিজেরাও চেষ্টা করো, যে যেখানে যে অবস্থায় আছো, এই যে সৃজনশীল প্রশ্নটি, এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে তোমরা নিজেরা পারো কিনা, নিজেরা এই উত্তরগুলো পারবে কিনা সেটা একটু চেষ্টা করো। আর আমি নিজেও এটার সমাধান করে দেব। তোমরা একটু কিছুক্ষণ তোমাদের সময় দিলাম, দেখি কে কে এই প্রশ্নের উত্তরগুলো গ আর ঘ এর উত্তর নিয়ে আসতে পারো। কণাটির কৌণিক কম্পাঙ্কের মান কত, ঘ আর ঘ এর উত্তর নিয়ে আসতে পারো। একটু সময় তোমাদেরকে দেওয়া হলো, এই সময়ের মধ্যে এই উত্তরটা বের করতে পারো কিনা আমি একটু দেখব। হ্যাঁ, তোমরা ওই কমেন্ট বক্সে উত্তরটা লিখবে, কমেন্ট বক্সে উত্তরটা লিখবে, তোমরা এটার উত্তরটা নিয়ে আসতে পারো কিনা। আর ক খ, ক 1 নম্বর সংজ্ঞা সরল সন্দিত স্পন্দন গতি কি, আর ক্ষয় আছে সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখলে কি হয়। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো 1 নম্বরের যে উত্তরটা হবে,
1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর, ক্ষয়ের উত্তর যেহেতু আগে লিখে দিয়েছি আর এটা লিখে দিব না, ক্ষয়ের উত্তরটা আমরা লিখে দিব। অর্থাৎ খ কি ছিল, ক্ষয়ের উত্তরটা আমি লিখে দিচ্ছি। খ ছিল সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে রাখলে কি হয়। দেখো, সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখলে সরল দোলকের গতি সরল সন্দিত স্পন্দন গতি হবে। কারণ সরল দোলক 4 ডিগ্রি বা এর চেয়ে কম বিস্তারে দুলতে থাকলে ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে। অর্থাৎ এ সমানুপাতিক মাইনাস এক্স হবে, যা সরল সন্দিত স্পন্দনের একটি বৈশিষ্ট্য। সরল সন্দিত স্পন্দনের একটি বৈশিষ্ট্য। এটাই খ প্রশ্নের উত্তর। অর্থাৎ খ নম্বর যে প্রশ্নটা ছিল সেটার উত্তরটি হচ্ছে সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে রাখলে সরল দোলকের গতি সরল সন্দিত স্পন্দন গতি হবে। কারণ সরল দোলক 4 ডিগ্রি বা এর চেয়ে কম বিস্তারে দুলতে থাকলে ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে। আচ্ছা, গ নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের, তোমরা তো আসলে ক্লাসে তেমন একটা সাড়া দিচ্ছ না, তোমরা খাতা কলম নিয়েও বসো না, অনলাইন ক্লাস তোমরা আগ্রহটা কি কারণে কম আমি তো বুঝতে পারছি না। এখানে অঙ্কটা করে এই সৃজনশীল প্রশ্নটা করে তোমাদের উত্তরটা আমাকে দেখানো উচিত ছিল, কিন্তু তোমরা তো ক্লাসে যোগ দিয়েছো খুব কম, এবং যারা যোগ দিয়েছো তারাও খাতা কলম নিয়ে যোগ দাও নাই এবং করে আমাকে দেখাচ্ছ না। আচ্ছা দেখো, এই গ নম্বর প্রশ্নে উদ্দীপক হতে পাই পর্যায়কাল দেওয়া ছিল, টি দেওয়া ছিল 1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেকেন্ড দেওয়া ছিল। তারপরে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান হোয়াট, এইটা তোমার কাছে প্রশ্ন চেয়েছি। কৌণিক কম্পাঙ্ক কত, ওমেগা সমান হোয়াট, এটা চাওয়া হয়েছে। আচ্ছা, তারপর আমরা জানি যে ওমেগা সমান 2 পাই বাই টি, ওমেগা সমান 2 পাই বাই টি। তাহলে এখানে 2 পাই এটার মান তো জানা, টিটা বসিয়ে দিলাম, তাহলে রেডিয়ান পার সেকেন্ড এই যে মানটা চলে এসেছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,28,318.53 রেডিয়ান পার সেকেন্ড। এইটুকু লিখলেই তুমি ঘ নাম্বার, এটা একটা বোর্ডের প্রশ্ন, একটি বোর্ডের প্রশ্ন, এই বোর্ডে এসেছিল, এই বোর্ড থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে এবং সমাধান করে দেওয়া হলো গ নম্বর। এইটুকু উত্তর করলে কিন্তু 3 নাম্বার পাবে। অথচ এইটুক পারা একটু কঠিন হয়ে যায় যদি লেখাপড়া না করো, আর পড়ালেখা করলে কোনো বিষয়ই না। তারপরে দেখো, পরের প্রশ্নে যে যা চেয়েছে সেটি হচ্ছে 1 নং প্রশ্নের ঘ এর উত্তর। উদ্দীপক হতে পাই সর্বোচ্চ দ্রুতি বি ম্যাক্সিমাম 1.0 সমান 10⁻³ মিটার পার সেকেন্ড। এটা ম্যাক্সিমাম দ্রুতি দেওয়া ছিল, সেটা লিখলাম। গ অংশ হতে পাই কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান এই 6,28,318.53 রেডিয়ান পার সেকেন্ড। তারপর ধরি কৌণিক বিস্তার এ এবং দশা ধ্রুবক ডেল্টা, দশা ধ্রুবক আমরা ডেল্টা আর কৌণিক বিস্তার এ ধরলাম। এখন বি ম্যাক্সিমাম সমান ওমেগা এ, এটা কিন্তু প্রথম দিন ক্লাসে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি বের করে দেখিয়েছি, সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটা এখানে দেওয়া আছে। তাহলে এ সমান ম্যাক্সিমাম ভেলোসিটির কে ওমেগা দ্বারা ভাগ, ওমেগাটা বের করলাম আর ম্যাক্সিমাম ভেলোসিটি দেওয়া আছে। তাহলে এখানে আমরা বিস্তার এ পেয়ে গেলাম 1.59 গুণন 10⁻³ মিটার। ঠিক কিনা? দুইজন করেছ? কেউ তো করনি। অর্থাৎ কারো কাছে খাতা কলম কিচ্ছু নেই, খাতা কলম সাথে না রেখে ক্লাসে যোগ দিচ্ছ, ক্লাস করছ, তাহলে কি করে হয়? খাতা কলম থাকতে হবে। এবার আমরা আসি এই সর্বোচ্চ অবস্থানে সরণ x সমান a এবং সময় t সমান 0। আবার আমরা জানি x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা।
এখানে এ সমান এ, এই যে সর্বোচ্চ এক্স সমান এর মানটা বসিয়ে দিই, এক্স সমান এ, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের সরণ এক্স সমান এ, এক্স সমান এ বসিয়ে দিলাম, আর টি সমান 0 বসিয়ে দিলাম এখানে। তাহলে এটা 0 হয়ে গেল, শুধু ডেল্টা রয়ে গেল, ডেল্টা রয়ে গেল। তাহলে সাইন ডেল্টা সমান 1 রইল। আর এখান থেকে আমরা ডেল্টা সাইন ইনভার্স 1 পাচ্ছি, আর সেখানে ডেল্টা সমান π/2 অর্থাৎ 90 ডিগ্রি পাচ্ছি। ডেল্টা সমান π/2 বা 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে। এবার অতএব কোণাটি সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণ হবে x সমান a sin ওমেগা t ডেল্টা, যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে, যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। এবং এখানে x এর মানটা এখন যে মানগুলো বের করে নিয়ে আসলাম, এর মানটা বসিয়ে দেই, sin ওমেগা t প্লাস ডেল্টার মানটা বসিয়ে দেই, ডেল্টার মানটা বসিয়ে দিলাম। তারপরে x সমান 1.59 গুণন 10⁻³ cos ওমেগা t, ইহাই কোণাটি সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণ। তার মানে দেখো, যদিও এটা একটি অঙ্কের মতো মনে হয়, কিন্তু এটা থিওরিটিক্যাল প্রশ্নের মতো এসেছে, কিন্তু থিওরিটিক্যাল প্রশ্নের মতো এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা আবার আমরা দেখে আসতে পারি, তোমরা অনলাইনে আবার এটা দেখতে পাবে। অনলাইনে প্রশ্নটা বারবার তোমরা ঘুরে ঘুরে দেখতে পাবে, এটা থাকবে, অনলাইনে থাকবে, তোমরা সেখান থেকে এই প্রশ্নটা দেখে আসতে পারবে। আচ্ছা, এবার এই পদার্থবিজ্ঞানের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই শক্তির অন্বেষণ, অর্থাৎ সরল সন্ধিত গতির শক্তি, এই শক্তি বের করা। এই আমাদের হাতে সময় খুব একটি বেশি নেই, এই সময়ের মধ্যেই এই শক্তির সমীকরণ বের করতে হবে। এই শক্তির সমীকরণ দিয়ে আবার অঙ্কও করতে হবে, শক্তির সমীকরণ দিয়ে অঙ্ক করতে হবে। আমরা জানি, দেখো, আমরা জানি x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, অর্থাৎ ব্যবকলনীয় সমীকরণের সমাধান ছিল। এটা ব্যবকলনীয় সমীকরণের সমাধান ছিল। এই যে ব্যবকলনীয় সমীকরণের সমাধান, এই সমাধানটাকে আমরা এখানে ব্যাখ্যা দিই, কোনটা দ্বারা কি বুঝায়। এ দ্বারা বিস্তার বুঝায়, ওমেগা দ্বারা কৌণিক কম্পাঙ্ক বুঝায়, ডেল্টা দ্বারা আদি দশা বুঝায়। তাহলে এ বিস্তার, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, আর ডেল্টা হচ্ছে আদি দশা। আবার সরল দোলন গতি সম্পন্ন কোন কণার উপর সাম্যাবস্থানের দিকে ক্রিয়াশীল বল F সমান, প্রথমেই যে সমীকরণটা আমরা লিখেছিলাম, F সমান -kx, এই সংজ্ঞা থেকে এই সমীকরণটা এসেছিল। এখানে কোণাটি x সমান 0 অবস্থান থেকে x সমান x অবস্থানে সরাতে বিপরীতমুখী বল, এই কারণে মাইনাস চিহ্ন বসেছে। তাহলে সেই বলটা, বিপরীতমুখী বলটা আমরা F ডট দিয়ে প্রকাশ করলাম, F ডট দিয়ে প্রকাশ করলাম। তাহলে যেহেতু বিপরীতমুখী, মাইনাসের বিপরীত প্লাস, প্লাস হবে। এবার এই বল দ্বারা কৃত কাজ, এই বল দ্বারা কৃত কাজ x অবস্থানে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে। অর্থাৎ বিভব শক্তি ইউ হলে, বিভব শক্তি ইউ হলে আমরা এটাকে সমাকলন করে, অর্থাৎ যে বলটা পেলাম F ডট x, একে সমাকলন করলেই টোটাল অর্থাৎ মোট বিভব শক্তি পাওয়া যাবে। F ডটের মানটা বসিয়ে দেব kx, তারপর এটাকে সমাকলন করলাম, সমাকলন করলে কেটা বাম দিকে চলে আসবে, x dx এর সমাকলন করলে x² 2 হবে। হাফ কে x² - 0 হবে। তাহলে ইউ সমান হাফ কে x²। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার, যেহেতু এখানে x সমান a sin ওমেগা t ডেল্টা ছিল, এই কারণে এই x এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে ফাইনাল ইউ পেলাম হাফ
কি এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ এটা। তা ইহাই বিভব শক্তির রাশিমালা, এটাই বিভব শক্তির রাশিমালা। আচ্ছা, তারপরে আমরা বের করব আবার x সমান সেই সমাধানটা লিখলাম a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এবার আমরা এটাকে অন্তর্কলন করব dx বাই dt, d বাই dt দ্বারা অন্তর্কলন করলে dx বাই dt হলো, আর এইদিকে সাইন ওই আগের মতো সাইন হয়ে গেল cos, ওই একবার যে করেছিলাম, আর একটা ওমেগা আসে, সেই ওমেগাটা সামনে সরাসরি লিখে দিয়েছি। b সমান dx বাই dt সমান b বসানো যায়, ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। তো x বিন্দুতে কণাটির গতিশক্তি কে হলে তাহলে কে সমান হাফ এম বি স্কোয়ার হবে, এটা আমরা জানি কে সমান হাফ এম বি স্কোয়ার। ওইখান থেকে এই বি স্কোয়ারের মানটা, বি এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কে সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা হলো। এবার এই ওমেগা স্কোয়ার সমান কে বাই এম আমরা জানি, বা এম ওমেগা স্কোয়ার সমান কে, এম ওমেগা স্কোয়ার সমান কে, এই মানটা পেলাম। এখানে যদি এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে সমীকরণটা 5 নম্বর সমীকরণটা দাঁড়ায় কি হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, 5 নম্বর সমীকরণ। ইহাই যে কোনো মুহূর্তে কণাটির গতিশক্তি। তাহলে আমরা স্থিতিশক্তি পেলাম, গতিশক্তি পেলাম। এই স্থিতিশক্তি এবং তাহলে আবার মোট যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি বিভব শক্তির সমষ্টি। তাহলে মোট যান্ত্রিক শক্তি ই সমান কে প্লাস ইউ। এই কে এর মান আর ইউ এর মান এখানে বসানোর পরে আমরা এটাকে সরল করার পরে দেখো কমন নিলাম হাফ কে স্কোয়ার, কমন নেওয়ার পরে কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা রয়ে গেল। এইটুকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান কিন্তু 1 বসালে ই সমান হাফ কে স্কোয়ার হয়। এটাই গতিশক্তি, এটাই শক্তি, টোটাল শক্তি, অর্থাৎ হাফ কে স্কোয়ার। এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে ধ্রুবক রাশি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইহাই সরল দোলন গতি সম্পন্ন কণার মোট যান্ত্রিক শক্তি আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তোমরা যদি খাতা কলম নিয়ে বসতে তাহলে বুঝতে একটু সুবিধা হতো, এবং আমার সাথে সাথে লিখলে আগ্রহটা সৃষ্টি হতো এবং ভালোভাবে বুঝতে পারতে, কিন্তু তা তো করনি। তারপরে আমরা সৃজনশীল একটি প্রশ্ন দেখেছি। আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্তই। যে পড়াটা পড়ালাম তোমরা পুনরায় আবার এটা দেখতে পাবে। ধন্যবাদ আজকে তোমাদেরকে। আজকে এই পর্যন্তই ক্লাসটা শেষ করি। তোমরা যারা আমার সাথে এতক্ষণ ক্লাসে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনলাইন ক্লাসে যদি তোমরা বেশি বেশি মজা পেতে চাও তাহলে খাতা কলম নিয়ে বসতে হবে। সেখানে আমার সাথে সাথে যদি লেখো তাহলে হয়তোবা বিষয়গুলো বুঝতে পারবে, আন্তরিকতা বাড়বে, আকর্ষণ সৃষ্টি হবে। কিন্তু এই দাঁড়িয়ে থেকে তো আর পদার্থবিজ্ঞান বোঝা যায় না এবং পড়াও যায় না। রাস্তাতে ঘুরতেছ, হঠাৎ করে মোবাইল বাইর করে ক্লাসে একটু ঢুকলা, রোল নাম্বার দিয়ে চলে গেলা, এটা কিন্তু আসলে অনলাইন ক্লাসে হয় না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।